নমস্কার বন্ধুরা, সন্তু একাডেমি ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত। তো দেখো, আজকে মডেল কোশ্চেন পেপার 40 নিয়ে আলোচনা করব। এর আগে যে সেটগুলো দিয়েছি 1 থেকে 39 পর্যন্ত, সেগুলো কিন্তু তোমরা অবশ্যই দেখে নিও। যারা যারা এখনও দেখোনি তারা কিন্তু দেখে নিও। যা আপকামিং যেসব পরীক্ষা আছে, আরপিএফ বলো, এএলপি টেকনিশিয়ান বলো, গ্রুপ ডি বলো, বা এসএসসি তোমার এমটিএস, যে কোনো পরীক্ষা, বা পিএসসি ক্লার্কশিপ বলো, পিএসসি মিসেলিনিয়াস বলো, সমস্ত পরীক্ষার জন্য এই জিকে ক্লাস কিন্তু ভীষণই গুরুত্বপূর্ণ। তো আর বেশি দেরি না করে আমরা আজকে মডেল কোশ্চেন পেপার 40 নিয়ে আলোচনা করি। চলো, এছাড়াও একটা কথা বলে দিই, কিছু আমার ম্যাথ সেট দেওয়া আছে, ফুড এসআইকে টার্গেট করে দিয়েছিলাম। তো সেইখান থেকে অনেকেই কমন পেয়েছে, তোমরা কিন্তু সেইখানে কিছু ম্যাথ আমি আমার মতো করে করিয়েছি, সেগুলো তোমরা দেখতে পারো। তো চলো আর কথা না বাড়িয়ে আজকে এটা শুরু করি। দেখো, বলছে নিম্নলিখিত কোন দেশের রাজধানীর নাম আকরা? বলছে কেনিয়া, ঘানা, লিবিয়া, নাইজেরিয়া। দেখো, এটা অনেকবার করিয়েছি। আসলে এখন কি হবে, তোমরা পড়তে পড়তে দেখবে যে একই কোশ্চেন মনে হয় যেন বারবার এসছে। তো যেগুলো ইম্পর্টেন্ট এগুলোই আমি দিতে থাকবো, এবং সেগুলো তোমাদের জলবাদ হয়ে যাবে এক সময়। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশান নাম্বার বি, ঘানার কিন্তু এই ঘানা দেশের রাজধানীর নাম হচ্ছে আকরা। পরবর্তী কোশ্চেন, কত সালে ভারতীয় গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসেবে নির্বাচিত হন সচ্চিদানন্দ সিনহা? 1946 সালের 11 ডিসেম্বর, 1947 সালের 9 ডিসেম্বর, 1948 সালের 11 ডিসেম্বর, নাকি 1946 সালের 9 ডিসেম্বর? দেখো, প্রথম কথা হচ্ছে 1946 সালে তো হবেই, কেননা 1947 সালে সে তো ভারত স্বাধীন হয়ে যায়। তাহলে তার আগে গণপরিষদ সব কিছু তৈরি হয় কিভাবে, তাই কি না? গণপরিষদ ভারত স্বাধীন হওয়ার সময় তো সংবিধান তো যদিও পরে হয়, সংবিধান তো অনেক পরে। তো গণপরিষদ আস্তে আস্তে তোমার 1950 সালে 26শে জানুয়ারি সংবিধান কার্যকর হয়। তো যাই হোক, 1946 তো হবেই, 1947 হবে না, আগেই কাটো, 1947 আগেই কাটো। তো 1946 সালের এই 9 ডিসেম্বর অপশান ডি, এই দিন কিন্তু সচিদানন্দ সিনহা কিন্তু গণপরিষদের অস্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। এবং ডক্টর রাজেন্দ্র প্রসাদ এই 11 ডিসেম্বর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ কিন্তু 1946 সালের না, 1946 সালের এই 11 ডিসেম্বর কিন্তু ডক্টর রাজেন্দ্র প্রসাদ গণপরিষদের স্থায়ী সভাপতি হিসাবে নির্বাচিত হন। এবং গণপরিষদের প্রথম অধিবেশন বসে কিন্তু দিল্লির কনস্টিটিউশন হলে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখো। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধানের জন্য ব্রিটিশ সরকার একটা কমিটি গঠন করে। সেই কমিটির প্রধান কে ছিল? জন সাইমন, ক্রিপস, হান্টার, নাকি জেনারেল ডায়ার? তো রাইট অ্যান্সার হান্টার কিন্তু সেই কমিটির প্রধান ছিলেন, হান্টার। এবং সেইখান থেকেই এই হান্টার কমিশন এই নামটা কিন্তু এসেছে। তা পরীক্ষায় আসে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের অনুসন্ধানের জন্য কোন কমিশন গঠন করা হয়? তো মনে রাখবে, হান্টার কমিশন কিন্তু গঠন করা হয়েছিল। এই হত্যাকাণ্ড ঘটেছিল কবে? 1919-এর 13 এপ্রিল, 1919-এর 13ই এপ্রিল কিন্তু এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল। পরবর্তী কোশ্চেন, 2024 প্যারিস অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক কে? এই 2024-এর ঘটনা, একমাত্র ভারতীয় ভারোত্তোলক বলছে সুনীল পানুয়ার, মীরাবাই চানু, বিনয় কুমার, নাকি বিন্দ্রারানী দেবী? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। মীরাবাই চানু 2024 অলিম্পিকে যোগ্যতা অর্জনকারী একমাত্র ভারতীয় ভারোত্তোলক হচ্ছে মীরাবাই চানু। এবং এর সাথে সাথে এটাও জেনে রাখো যে এই বছরের মশাল বহনকারী, মানে যে মশাল যে বহন করে, সেই বহনকারী হচ্ছে অভিনব বিন্দ্রা। ক্লিয়ার? মশাল বহনকারীকে অভিনব বিন্দ্রা। চলো পরবর্তী কোশ্চেন, একটি নির্দিষ্ট উচ্চতা থেকে কোনো এক বস্তুকে ছেড়ে দিলে বস্তুটি 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার সমতরণে 5 সেকেন্ডে, আচ্ছা এটা বাংলায় হয়ে গেছে, তো 5 এটা, হ্যাঁ, 5 সেকেন্ড সময়ে ভূমি স্পর্শ করে। মানে বলতে চেয়েছে, মনে করো এটা একটা কোনো একটা মিনার মনে করো, হেলানো, ওকে, হেলানো মিনার মনে করো। তো এইখান থেকে কোনো একজন ব্যক্তি একটা বস্তুকে ছেড়েছে। তো বস্তুটা পড়ছে এবং এই যে ভূমিতে স্পর্শ করেছে, সেই স্পর্শ করতে তার সময় লাগে হচ্ছে 5 সেকেন্ড। ক্লিয়ার? আর যে বস্তুটা যে পড়েছে, সেই বস্তুটা ত্বরণ ছিল, সমতরণ ছিল। তোমার ত্বরণ মানে কি? এ দিয়ে ডিনোট করা হয়, এ দিয়ে তোমার 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার এটা ত্বরণ ছিল। তাহলে কি বলছে তাহলে এই হাইটটা কত? এই যে এইখান থেকে এই যে হাইটটা, মানে কত উচ্চতা থেকে বস্তুটাকে ফেলা হয়েছে।
ক্লিয়ার? তোমরা ছবিটা বুঝে গেছো সব কিছু। এবার দেখো, এবার একটুখানি আমি এটা কেটে নিয়ে জায়গাটা বুঝিয়ে দিলাম। ওকে, দেখো এবার আমরা একটা ফর্মুলা জানি। দেখো এই ফর্মুলাটা ডিরেক্টলি তোমাকে আমি বড় করে এটা দেখাতে পারি, কিন্তু একটা ফর্মুলা আছে, গ্যালিলিওর সূত্র থেকে এই ফর্মুলাটা পাই। গ্যালিলিও তোমরা জানো পতনশীল বস্তু, তাই না? পতনশীল বস্তু এখানে ক্লাস 8 আইসিএসসি বোর্ডের বলো, সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড সব বোর্ডেই আছে, ক্লাস 8-এর বই আছে যেখানে ফিজিক্যাল সায়েন্স। তো সেইখানে একটা ফর্মুলা আছে H=12 gt²। এবার যদি বলো এই ফর্মুলাটা স্যার আসলো কোথা থেকে, সেটাও আমি বুঝিয়ে দেবো তোমাদের, এক্ষুনি বোঝাচ্ছি। দেখো তাহলে হাফ ইন্টু জি মানে কত, জি এর মান কত, জি মানে হচ্ছে এ। এই এ আর জি কিন্তু একই জিনিস, আমি বারবার করে বলি, এ মানেও অ্যাসিলারেশন, জি মানে হচ্ছে অভিকর্ষজ ত্বরণ, সেটাকে জি দিয়ে ডিনোট করা হয়। তাহলে এখানে 10 বলেছে, 10। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে তোমার, কালিটা চেঞ্জ করি, টি এর মান হচ্ছে তোমার কত বলেছে, 5 সেকেন্ড। তাহলে টি স্কোয়ার বলেছে, তাহলে 5 × 5। ক্লিয়ার? তার মানে এটা যদি কাটাকাটি করি 5, তার মানে 5 × 5 = 25, 5 × 25 = 125। তো 125 ইজ দ্য রাইট অ্যান্সার। অপশান নাম্বার সি ইজ এ রাইট অ্যান্সার। ক্লিয়ার? অঙ্কটা বুঝতে পারলে? এবার দেখো এই যে হাফ gt², এই ফর্মুলাটা আসলো কোথা থেকে, একটুখানি বলি, জিনিসটা বুঝে নাও, তাহলে তোমরা অন্য অঙ্ক দিলেও বুঝতে পারবে। দেখো তোমরা নিশ্চয়ই শুনেছো যে ওই v² = u² + 2s, ঠিক আছে? তো ওইখান থেকেও কিন্তু এই ফর্মুলাটা আসে, বা s = ut + ½ at²। এই ফর্মুলাটা শুনে থাকবে যে s কোথায় লিখি, s = ut + ½ at²। এই যে এইখানে তাহলে ut, এই s মানেই হচ্ছে h, s মানে কি অতিক্রান্ত দৈর্ঘ্য, আর এই s মানেই হচ্ছে h। এবার যেমন অঙ্ক তেমন অ্যান্সার, যেমন অঙ্ক দিয়েছে। দেখো যখন তুমি কোনো বস্তুকে ছাড়ছো, মানে উপর থেকে, মনে করো এই উপর থেকে তুমি বস্তুটাকে ছেড়েছো, তাহলে তখন তার প্রাথমিক বেগ বলে কিছু ছিল, তাহলে প্রাথমিক বেগ ছিল না বলেই এই ইউটির মানটা 0 হয়ে গেছে। আর এস মানেই এইচ, অতিক্রান্ত, এটা যখন এখান থেকে ছাড়ছো তার মানে কি সে অতিক্রান্ত দৈর্ঘ্যই তো পার করছে না, তার তো অতিক্রান্ত দৈর্ঘ্যই সে পার করছে, আর সেটা মানেই এইচ। এই কারণে ওইখান থেকে কিন্তু এই ফর্মুলাটা ½ at² বা ½ gt² ফর্মুলাটা এসছে। ক্লিয়ার? তো আশা করি বুঝতে পেরেছো। ভালো লাগলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও। বলছে মালাক্কা প্রণালী কোন দুটি দেশের মধ্যে অবস্থিত? ইংল্যান্ড ও ফ্রান্স, মালয়েশিয়া ও সুমাত্রা। দেখো মালয়েশিয়া থেকেই মালাক্কা, আমি বলেছিলাম এইভাবে মনে রাখবে, ইংল্যান্ড ও ফ্রান্স, মালয়েশিয়া, সুমাত্রা, ইউরোপ, আফ্রিকা, এশিয়া ও আফ্রিকা। তো রাইট অ্যান্সার অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার, অর্থাৎ মালয়েশিয়া ও সুমাত্রা। ইংল্যান্ড ও ফ্রান্স কি? ইংল্যান্ড ফ্রান্স ইংলিশ চ্যানেল। আচ্ছা তোমরা ইংলিশ চ্যানেল আসছে একটা কথা মনে পড়ে গেল, বলো তো প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় মহিলাকে? এটা আমাকে কমেন্টে জানাবে। প্রথম ইংলিশ চ্যানেল অতিক্রমকারী ভারতীয় মহিলা এবং ভারতীয় পুরুষ কে? ওকে, আচ্ছা ইউরোপ ও আফ্রিকা যদি বলি, তাহলে ইংল্যান্ড ও ফ্রান্স কি? ইংলিশ চ্যানেল। ইউরোপ ও আফ্রিকা কি? জিব্রাল্টার প্রণালী। ইউরোপ আফ্রিকা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। তারপরে তোমার এশিয়া ও আফ্রিকা, এটা কোনটা? তোমার হচ্ছে লোহিত সাগর। এশিয়া ও আফ্রিকা হচ্ছে লোহিত সাগর, ইউরোপ ও আফ্রিকা হচ্ছে জিব্রাল্টার প্রণালী। আর ভারত ও শ্রীলঙ্কা প্রক প্রণালী, এটা তো তোমরা জানোই। চলো পরবর্তী কোশ্চেন দেখো। বলছে মার্কিন রাষ্ট্রপতির সরকারি বাসভবন কী নামে পরিচিত? বাকিংহাম প্যালেস, এলিসি প্যালেস, ব্লু হাউস, হোয়াইট হাউস। রাইট অ্যান্সার অপশন নাম্বার ডি, ব্লু হাউস দক্ষিণ কোরিয়া, এলিসি প্যালেস ফ্রান্সের। তো চলো পরবর্তী কোশ্চেন। পিয়েত্রো ভ্যালে বলছে কার সময়ে ভারতে আসেন? সুলতান মাহমুদ, এটা মাহমুদ না মাহমুদ, আচ্ছা মোহাম্মদ বিন তুগলক, তার সময় তো ইবন বতুতা আসে। আকবর নাকি জাহাঙ্গীর? তো মনে রাখবে জাহাঙ্গীরের সময় কিন্তু ভারতে আসেন হচ্ছে এই পিয়েত্রো ভ্যালে, জাহাঙ্গীরের সময় ভারতে আসেন। পরবর্তী কোশ্চেন, নেদারল্যান্ডের সরকারি নথিকে কি বলে? অরেঞ্জ বুক, ব্লু বুক, গ্রিন বুক নাকি গ্রে বুক? রাইট অ্যান্সার অপশন নাম্বার এ ইজ এ কারেক্ট অ্যান্সার, অর্থাৎ অরেঞ্জ বুক। নেদারল্যান্ড যেসব সরকারি নথি পেশ করে তিনি কিন্তু অরেঞ্জ বুকে কিন্তু পেশ করে, তাহলে নেদারল্যান্ডের সরকারি নথিকে কী বলা হয়? অরেঞ্জ বুক। ক্লিয়ার? আচ্ছা যদি বলি ব্লু বুক কার? গ্রেট ব্রিটেন হচ্ছে ব্লু বুক। গ্রিন বুক হচ্ছে ইটালি এবং ইরান। কি বললাম? ইটালি ও ইরান, এই দুজন হচ্ছে গ্রিন বুক, এবং গ্রে বুক হচ্ছে জাপান ও বেলজিয়াম। ঠিক আছে, এগুলো কিন্তু মনে রাখতে হবে, পড়তেই মনে থাকবে। গ্রে বুক হচ্ছে জাপান ও বেলজিয়াম, ইটালি ও ইরান গ্রিন বুক, ব্লু বুক হচ্ছে তোমার
গ্রেট ব্রিটেন এবং অরেঞ্জ বুক হচ্ছে নেদারল্যান্ড, হোয়াইট বুক চীন, পর্তুগাল, জার্মানি, আর ইয়েলো বুক হচ্ছে ফ্রান্স। চলো নেক্সট বলছে ক্যাগ সম্পর্কিত বিধানসমূহ কত নং তপশিলে আছে? আমাদের টোটাল তপশিল কতগুলো আছে? টোটাল 12টা তপশিল আছে, আর ভাষা 12টা তপশিল, ভাষা হচ্ছে 22টি, সরি পার্ট হচ্ছে 22টি এবং ভাষাও 22টি, আর 12টা তপশিল, ধারা হচ্ছে এখন তো অনেক কটা ধারা হয়েছে, নতুন নতুন অনেক সংযোজন হয়েছে, তবুও দেখে নিও টোটাল। তো 12টা তপশিল, 22টা পার্ট আর 22টা ভাষা। তাহলে ক্যাগ, এর মধ্যে ক্যাগ আছে কততম তপশিলে আছে? তো ক্যাগ কিন্তু মনে রাখবে, ক্যাগ হচ্ছে 2য় নং তপশিলে কিন্তু ক্যাগের কথা বলা আছে। পরবর্তী কোশ্চেন, প্রাভদা, প্রাভদা কোন দেশের এটি বিখ্যাত সংবাদপত্র? মার্কিন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, রাশিয়া, বাংলাদেশ। তো প্রাভদা কিন্তু রাশিয়ার একটি বিখ্যাত সংবাদপত্র হচ্ছে প্রাভদা। নিম্নের কোন স্থানটিকে লুপ্ত শহর বলা হয়? লাসা, ইজিপ্ট, অ্যাবারদিন, জাপান। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ। এই লাসাকে কিন্তু বলা হয় লুপ্ত শহর বা নিষিদ্ধ শহর। নিষিদ্ধ শহর কাকে বলা হয়? লাসাকে। দেখো ইজিপ্টকে কি বলা হয়? ইজিপ্ট হচ্ছে নীল নদের উপহার বা নীল নদের দান, একে বলা হয় ইজিপ্ট। অ্যাবারদিন তো অনেকবার বলেছি, স্কটল্যান্ডের অ্যাবারদিন হচ্ছে গ্রানাইট শহর। আর জাপানকে কি বলা হয়? জাপানকে বলা হয় উদীয়মান সূর্যের দেশ বা সোনালী পুষ্পের দেশ। আর নিশীথ সূর্যের দেশ হচ্ছে নরওয়ে। আমি বলেছিলাম নয়ে মিল রাখবে, তো নিশীথ নরওয়ে, উদীয়মান সূর্যের দেশ জাপান। কেননা জাপান আর নরওয়ের মধ্যে কিন্তু গন্ডগোল করে ফেলো, তো নয়ে মিল দিয়ে এই জিনিসটা মনে রাখবে। চলো পরবর্তী কোশ্চেন, নিচের কোন মৌলটি একটি হ্যালোজেন গ্রুপের মৌল? তো হ্যালোজেন গ্রুপ কত নং শ্রেণীতে আছে পর্যায় সারণীর? তো পরীক্ষায় আসে পর্যায় সারণীর 17 নং শ্রেণীতে কিন্তু হ্যালোজেন গ্রুপ আছে। কটা পর্যায় আছে? টোটাল 7টা পর্যায় আছে, শ্রেণী হচ্ছে 18টা শ্রেণী আছে। 18 নং শ্রেণীকে কী বলা হয়? নিষ্ক্রিয় মৌল বা নোবেল গ্যাস, নোবেল গ্রুপ বলা হয় হচ্ছে 18 নং শ্রেণীকে। আর মেন্ডেলিফের যে পর্যায় সারণী মানে পুরনো, সেখানে 18 নং শ্রেণীকে শূন্য শ্রেণীও বলা হয়। তাহলে এইখানে কোনটা হ্যালোজেন গ্রুপের মৌল? অক্সিজেন না, অক্সিজেন তো 16 নং শ্রেণীর মৌল, অর্থাৎ চ্যালকোজেন শ্রেণীর মৌল। আর্গন তো নিষ্ক্রিয় মৌল, 18 নং শ্রেণীর মৌল। নাইট্রোজেন তো 15 মৌল, মানে 15 নং শ্রেণীর মৌল, অর্থাৎ নিকটিজেন মৌল। তাহলে পড়ে আছে গিয়ে ক্লোরিন। তাহলে এই হ্যালোজেন গ্রুপের মৌলগুলো কি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন আর অ্যাস্টাটিন। তো এই চারটেই আসে, তো অ্যাস্টাটিন আসে না। ওকে, এর মধ্যে মনে রাখবে ফ্লোরিন হচ্ছে তোমার গ্যাস, ফ্লোরিন ক্লোরিন দুজনেই হচ্ছে গ্যাস, ব্রোমিন হচ্ছে লিকুইড এবং আয়োডিন হচ্ছে কঠিন। এই কারণে বলা হয় যে পর্যায় সারণীর কোন গ্রুপে কঠিন, তরল এবং গ্যাসীয় এই 3টি মৌলই বর্তমান, তো তারও অ্যান্সার হবে 17 নং গ্রুপ বা হ্যালোজেন গ্রুপ। অপারেশন বর্গা এটি কিসের সাথে জড়িত? কৃষি সংস্থামূলক কর্মসূচি, শিল্পের বেসরকারীকরণ ব্যবস্থা, নাকি এক প্রকার শিল্প সংরক্ষণ নীতি, নাকি এক প্রকার মুক্ত অর্থ ব্যবস্থা? তো রাইট অ্যান্সার কৃষি সংস্থামূলক একটি কর্মসূচি হচ্ছে অপারেশন বর্গা। ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক পুরুষ হলেন জিভি মাভলঙ্কার। জিভি মাভলঙ্কার কে ছিলেন? লোকসভার অধ্যক্ষ। ভারতের প্রথম লোকসভার অধ্যক্ষ ছিলেন জিভি মাভলঙ্কার। চরণ সেন, জি শঙ্কর কুরুপ, মিহির সেন। তো মিহির সেন, দেখো এটা আর বলবো না, এটা তোমরা কমেন্টে আমাকে জানাবে, কারণ আমি একটা কোশ্চেন করেছি। তো জি শঙ্কর কুরুপ তিনি ছিলেন ভারতের প্রথম জ্ঞানপীঠ পুরস্কার প্রাপক হচ্ছে জি শঙ্কর কুরুপ। এবং এই জ্ঞানপীঠ পুরস্কার কিন্তু ভারতের সবচেয়ে বড় সাহিত্য পুরস্কার হচ্ছে জ্ঞানপীঠ পুরস্কার, সর্বোচ্চ সাহিত্য পুরস্কার। চন্দ্রপ্রভা স্যাংচুয়ারি কোথায় অবস্থিত? গয়া, যেটা বিহারে আছে, নাগাল্যান্ডের কোহিমাতে, উত্তরপ্রদেশের বারাণসীতে, নাকি বিহারের মুঙ্গেরে? তো চন্দ্রপ্রভা আছে কিন্তু বারাণসী, যেটা উত্তরপ্রদেশের বারাণসীতে আছে হচ্ছে তোমার এটা ভুল হলো মনে হচ্ছে, এটা হচ্ছে না, ঠিকই আছে, উত্তরপ্রদেশের বারাণসীতেই তোমার চন্দ্রপ্রভা আছে। দেখো যদি বলি গয়াতে, এই যে বিহারের যে গয়া, সেখানে কি গৌতম বুদ্ধ যে স্যাংচুয়ারি মানে গৌতম বুদ্ধ অভয়ারণ্য, সেটা হচ্ছে বিহারের গয়াতে আছে। তারপরে নাগাল্যান্ডের কোহিমায় তোমার ইনটাঙ্কি খুব আসে পরীক্ষায়, ইনটাঙ্কি অভয়ারণ্য কোথায়? নাগাল্যান্ডে আছে। তারপরে তোমার হচ্ছে
মুঙ্গেরে, যেটা বিহারের এই মুঙ্গেরে তোমার হচ্ছে ভীমবাদ অভয়ারণ্য বিহারের মুঙ্গেরে আছে। পরবর্তী কোশ্চেন, জেন্টলম্যান এই অপারেশনটি নিম্নে কোন উদ্দেশ্যে করা হয়েছিল? অমৃতসরের স্বর্ণমন্দির অপারেশন, ভারতের দুগ্ধ উৎপাদন বৃদ্ধি, ভুটানের জঙ্গি মুক্ত, নাকি ভারতীয় ক্রিকেটে ম্যাচ গড়বেটা রোধে অভিযান? তো অপশন নাম্বার ডি ইজ এ রাইট অ্যান্সার, অর্থাৎ ভারতীয় ক্রিকেটে ম্যাচ গড়বেটা রোধে অভিযান হচ্ছে জেন্টলম্যান অপারেশন। নেক্সট, হোম রুল শব্দের অর্থ কি? বিদ্রোহ, জগতের আলো, স্বায়ত্তশাসন, নাকি আল্লাহর নির্দেশ? তো রাইট অ্যান্সার, হোম রুল শব্দের অর্থ হচ্ছে স্বায়ত্তশাসন। তো এর সাথে দেখো বিদ্রোহ কী হবে? গদর। এই যে গদর শব্দের অর্থ বিদ্রোহ বা বিপ্লব। তারপরে জগতের আলো, সেটা হচ্ছে নূরজাহান, লিখলাম না, আচ্ছা লিখে দিলাম, নূরজাহান হচ্ছে জগতের আলো। তাহলে হোম রুল তো স্বায়ত্তশাসন, আর আল্লাহর যে নির্দেশ একে বলা হয় ফরজি বা ফরাজি। হ্যাঁ, ফরাজি বা ফার্জি, এটা একটু দেখে নিও তোমরা। হ্যাঁ, তো এটা হচ্ছে আল্লাহর নির্দেশ। পরবর্তী কোশ্চেন দেখো, কার্বন মনোক্সাইড যেটার সংকেত হচ্ছে CO, আর N2 যার সংকেত হচ্ছে N2, এই মানে নাইট্রোজেন। তো এদের যে মিশ্রণ, এই মিশ্রণকে কি বলা হয়? কোল গ্যাস, ওয়াটার গ্যাস, প্রডিউসার গ্যাস, নাকি অয়েল গ্যাস? তো মনে রাখবে প্রডিউসার গ্যাস। এই CO আর N2-র মিশ্রণকে বলা হয় প্রডিউসার গ্যাস, আর CO আর H2 এর মিশ্রণকে বলা হয় ওয়াটার গ্যাস। তো মনে রাখবে COH2 হচ্ছে ওয়াটার গ্যাস, আর CON2 হচ্ছে প্রডিউসার গ্যাস। আর কোল গ্যাস কি? যেখানে মিথেন, হ্যাঁ, অন্যান্য তোমার গ্যাস বেশি পাওয়া যায়, সেগুলো হচ্ছে কোল গ্যাস, মিথেন, অ্যাসিটিলিন এইসব পাওয়া যায়। চন্দ্রপ্রভা অভয়ারণ্য, এটা মনে হয় দুবার হয়ে গেছে, চন্দ্রপ্রভা অভয়ারণ্যটা আরেকবার দিয়ে দিয়েছি। যাই হোক, এটা তো কোথায় দেখলাম? উত্তরপ্রদেশের বারাণসীতে আছে। চলো নেক্সট, পদক ও মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? নিউরোলজি, নিউমিসম্যাটিক্স, নিওডোলজি, নাকি নিউমেরোলজি? তো রাইট অ্যান্সার নিউমিসম্যাটিক্স, এটাকে বলা হয় পদক ও মুদ্রা সংক্রান্ত বিদ্যাকে বলা হয় নিউমিসম্যাটিক্স। ওকে, চলো পরবর্তী কোশ্চেন, বাংলার বাঘ কাকে বলা হয়? আশুতোষ মুখার্জি, আশুতোষ বন্দ্যোপাধ্যায়, চিত্তরঞ্জন দাস, নাকি বালগঙ্গাধর তিলক? তো দেখো, আশুতোষ মুখার্জিও দিয়েছি, আশুতোষ বন্দ্যোপাধ্যায়ও দিয়েছি। তো রাইট অ্যান্সার কী হবে? রাইট অ্যান্সার অপশন নাম্বার এই যে কারেক্ট অ্যান্সার, আশুতোষ মুখার্জিকে বলা হয় বাংলার বাঘ। চিত্তরঞ্জন দাস জানো যে সিআর দাসে কী বলা হয়, বালগঙ্গাধর তিলক তাকে কি বলা হয়, এগুলো সব এর আগে অনেকবার বলেছি, সেগুলো কিন্তু তোমরা এগুলো মুখস্থ হয়ে যাওয়ার কথা। চিল্লাইয়া কমিটি, চিল্লাইয়া বা এটা চেল্লাইয়া হবে, এটা চয়কার হবে, এটা চিল্লাইয়া না চেল্লাইয়া। ওকে, তো চেল্লাইয়া কমিটি কী উদ্দেশ্য গঠিত হয়েছে? আমি আজকে কমিটি থেকে অনেক কটা দিয়েছি, কমিটি না, একটা অপারেশন বর্গা দিয়েছি, মানে অপারেশন বিভিন্ন কমিটি, সেই ক্ষেত্রে থেকে দিয়েছি কোশ্চেন কয়েকটা। তো ব্যাংকিং ক্ষেত্রে উন্নতির জন্য, মুদ্রা ব্যবস্থা সংস্কারের জন্য, নাকি বিমা ক্ষেত্রে উন্নতির জন্য, নাকি কর কাঠামো সংস্কারের জন্য? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার ডি, এই চেল্লাইয়া কমিটি কিন্তু তৈরি করা হয়েছিল কর কাঠামো সংস্কারের জন্য, চেল্লাইয়া কমিটি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ? উলার হ্রদ তোমরা জানো, এটা কি? এটা হচ্ছে মিষ্টি জলের হ্রদ, বৃহত্তম মিষ্টি জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ, যেটা কাশ্মীরে আছে, জম্মু কাশ্মীরে। চিল্কা হ্রদ, এটা লবণাক্ত জলের উপহ্রদ, কিন্তু চিল্কা হ্রদ কিন্তু একটা উপহ্রদ, বৃহত্তম উপহ্রদ লবণাক্ত জলের, সেটা হচ্ছে উড়িষ্যায় আছে। সম্বর হ্রদ হচ্ছে তোমার কি? সম্বর হ্রদ হচ্ছে কি বৃহত্তম লবণাক্ত জলের হ্রদই হচ্ছে সম্বর হ্রদ, যেটা কোথায় আছে? যেটা হচ্ছে সম্বর হ্রদ কোথায় আছে? রাজস্থানে, তাই না? রাজস্থানে কিন্তু এই সম্বর হ্রদ আছে। আর তোমার হচ্ছে ছোলামো হ্রদ, এটা সিকিমে আছে, এবং এটাই কিন্তু সবথেকে উচ্চতম হ্রদ। আর তাহলে উলার হ্রদ কি? উলার হচ্ছে তোমার বৃহত্তম যে মিষ্টি জলের হ্রদ, স্বাদু জলের হ্রদ। ওকে, ছোলামো হচ্ছে সবথেকে উচ্চতম হ্রদ হচ্ছে ছোলামো, যেটা সিকিমে আছে। পরবর্তী কোশ্চেন, গান্ধী আরউইন চুক্তি কাদের মধ্যে সংগঠিত হয়? মহাত্মা গান্ধী ও আম্বেদকরের মধ্যে, মহাত্মা গান্ধী আরউইনের মধ্যে। তো বুঝেই গেছো, মহাত্মা গান্ধী ও আরউইনের মধ্যে কিন্তু এই গান্ধী আরউইন চুক্তি, কারণ আরউইন তো থাকবেই না। কিন্তু প্রশ্ন হচ্ছে কত সালে এই গান্ধী আরউইন চুক্তি হয়, এটা তোমরা কমেন্ট বক্সে আমাকে জানাবে। পরবর্তী কোশ্চেন, কলু উপত্যকা কাদের মধ্যে অবস্থিত? নাগটিম্বা ও ধৌলিধর, উচ্চ হিমালয় জাসকর, পীরপাঞ্জাল ও ধৌলিধর, নাকি পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয়? তো রাইট অ্যান্সার কী হবে? কুলু উপত্যকা, এটা কাদের মধ্যে অবস্থিত? পীরপাঞ্জাল ও ধৌলিধরের মধ্যে কিন্তু এই কুলু উপত্যকা অবস্থিত। ক্লিয়ার? আর চলো পরবর্তী, এখানে আরও কয়েকটা জিনিস বলা যায়, যে নাগটিম্বা ধৌলিধর এটা হচ্ছে শতদ্রু, তারপরে তোমার এই পীরপাঞ্জাল উচ্চ হিমালয় হচ্ছে লাহুল উপত্যকা, এগুলো কিন্তু আছে, এগুলো তোমাদের পরে
আমি বিভিন্ন ভিডিওর মাধ্যমে কোনো একটা জিনিস প্রত্যেকটা ভিডিওতে দেখবে এক্সট্রা বেশি আছে। আর যেগুলো ধরো বারবার রিভিশন হয়েছে আমি দেখছি যে যারা অনেকদিন ধরে দেখছো রিভিশন হয়েছে তাদের সেগুলো আমি আস্তে আস্তে একটু কম অ্যাভয়েড করবো, এবং যেগুলো নিত্য নতুন জিনিস যেগুলো কম রিভিশন হয়েছে সেগুলোকে আমি ডিটেলসে বলার চেষ্টা করবো। তো কেননা একটা ভিডিওতে তো সব কিছু বলা সম্ভব না, আমি চাইছি ভিডিও 40 থেকে 45-এর মধ্যে রাখতে সমস্ত ভিডিওগুলো। ওকে, বলছে প্রথম কোন মহিলা সাহিত্য একাডেমি পুরস্কার পান? মহাশ্বেতা দেবী, মহাদেব বর্মা, অমৃতা প্রীতম নাকি ইন্দিরা গোস্বামী? তো প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার পান কিন্তু অমৃতা প্রীতম। অমৃতা প্রীতম প্রথম সাহিত্য একাডেমি পুরস্কার কিন্তু পান। পরবর্তী কোশ্চেন, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে গঠিত রাজ্য কোনটি? মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, অসম, তামিলনাড়ু। তো রাইট অ্যান্সার অপশান বি, ভারতের প্রথম ভাষার ভিত্তিতে যে গঠিত রাজ্য সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ, এবং এই অন্ধ্রপ্রদেশকে ভেঙে কিন্তু তামিলনাড়ু গঠিত হয়। এবার আমার প্রশ্ন হচ্ছে এই যে অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু বলছি কেন, তেলেঙ্গানা, তাহলে এই যে তেলেঙ্গানা রাজ্য অন্ধ্রপ্রদেশকে ভেঙে গঠিত হয় সেটা কত সালে? মনে রাখবে আমার কোশ্চেন হচ্ছে কত সালে তেলেঙ্গানা এই রাজ্য গঠিত হয়, এটা কত সালে গঠিত হয় এটা তোমরা কমেন্টে জানাবে। তোমাদের যে কোশ্চেনগুলো দিই সেটা কমেন্টে জানিও, এতে কী হবে এটা তোমরা নিজেদেরও একটা দেখলে এবং তুমি একটা জিনিস লিখলে না সেটা বেশি মনে থাকে, এটা মাথায় রেখো। ওকে, তো নিম্নলিখিত কোন লেখক এর ছদ্মনাম হচ্ছে আবোল তাবোল সেন? জ্যোতির্ময় ঘোষ দস্তিদার, সুবোধ ঘোষ, প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায় নাকি সজনীকান্ত দাস? তো রাইট অ্যান্সার সজনীকান্ত দাস, যার ছদ্মনাম হচ্ছে আবোল তাবোল সেন। ওকে, সজনীকান্ত দাস। যদি বলি জ্যোতির্ময় ঘোষ দস্তিদার, তাকে বলা হয় শঙ্কু মহারাজ, তাকে যে ছদ্মনামে ডাকা হয় সেটা হচ্ছে শঙ্কু মহারাজ। এবং সুবোধ ঘোষ হচ্ছে, আচ্ছা মহাশ্বেতা দেবী তো সুমিত্রা দেবী, সুবোধ ঘোষ হচ্ছে সুবোধ ঘোষ এই মুহূর্তে মনে নেই, তো সেগুলো তোমরা একটু দেখে নিও বাকি। হ্যাঁ, প্রমোদ কুমার বন্দ্যোপাধ্যায় এটা হচ্ছে মানিক বন্দ্যোপাধ্যায়, তাকে বলা হয় মালিক বন্দ্যোপাধ্যায়। সুবোধ ঘোষ খুব নাম করা সুবোধ ঘোষটা, কিন্তু আচ্ছা ঠিক আছে, এটা তোমরা অপশানে জানিয়ে সুবোধ ঘোষ কিন্তু খুব নাম করা আসে পরীক্ষায় খুব। তো নিম্নলিখিতদের মধ্যে কোনটিকে কোষের শক্তিকর বলা হয়? নিউক্লিয়াসকে তো কোষের মস্তিষ্ক বলা হয়। লাইসোজোম একে কোষের আত্মঘাতী থলি বলা হয়। রাইবোজোমকে কোষের কি বলা হয়? প্রোটিন ফ্যাক্টরি। আর মাইটোকন্ড্রিয়াকে কিন্তু কোষের শক্তিকর বলা হয়। এবং মনে রেখো এই মাইটোকন্ড্রিয়ার মধ্যে কিন্তু ডিএনএ থাকে। তো পরীক্ষা এরকম দিয়েছিল যে কোন কোষের কোথায় ডিএনএ থাকে, তো মাইটোকন্ড্রিয়ায় কিন্তু ডিএনএ পাওয়া যায়। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তে কোন কমিশন গঠিত হয়? তো কোন কমিশন কিছুক্ষণ আগেও বললাম, তো এটা আশা করি বুঝে যাবে। তো হান্টার কমিশন, এই জালিয়ানওয়ালাবাগের যে হত্যাকাণ্ডে তদন্ত করেছিলেন তার নেতৃত্বে কে ছিলেন? হান্টার। তো তার নামেই হান্টার কমিশন এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তে কিন্তু গঠিত হয় হান্টার কমিশন, এবং এর জন্যই কিন্তু রবীন্দ্রনাথ নাইট উপাধি ত্যাগ করেছিলেন। ওকে, গোল্ডেন গার্ল কার আত্মজীবনী? হেলেন কেলার, লীলা শেঠ, কানন দেবী নাকি পিটি ঊষা? তো রাইট অ্যান্সার পিটি ঊষা, যার আত্মজীবনী হচ্ছে গোল্ডেন গার্ল। টিউলিপ ফুলের জন্য কোন দেশ বিখ্যাত? স্কটল্যান্ড, সুইজারল্যান্ড, হল্যান্ড নাকি ইতালি? তো টিউলিপ ফুল কোথায় বিখ্যাত? টিউলিপ ফুল পাওয়া যায় সেটা হচ্ছে হল্যান্ড। তো হল্যান্ড কিন্তু টিউলিপ ফুলের জন্য বিখ্যাত। নেক্সট, টাইফয়েড রোগটি কী ঘটিত রোগ? ভাইরাস, প্রোটোজোয়া, ছত্রাক নাকি ব্যাকটেরিয়া? তো এই রোগটি কিন্তু একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। টাইফয়েড রোগটি কী ঘটিত রোগ? একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এর যে ব্যাকটেরিয়ার নামটা কি পরীক্ষায় আসে? সালমোনেল্লা টাইফোসা। আচ্ছা, ভাইরাস ঘটিত কয়েকটা রোগ তোমরা জানো, ভাইরাস ঘটিত অনেক রোগ আছে, যেমন পোলিও একটা ভাইরাস ঘটিত রোগ। তারপরে তোমার ডেঙ্গু, চিকুনগুনিয়া, পিত জ্বর, এনকেফালাইটিস, জলাতঙ্ক, এগুলো সবই ভাইরাস ঘটিত। এবং যেমন জলাতঙ্ক রোগটা কোন ভাইরাসের আক্রমণে হয়? রেবিস ভাইরাস, এটা পরীক্ষা আসে। তারপরে এনকেফালাইটিস যে রোগটা ভাইরাস ঘটিত, এটা কোন মশার কামড়ে? তো স্ত্রী কিউলেক্স বা এডিস মশাবাহিত রোগ, স্কিউলেক্স ও এডিস। ওকে, তারপরে পিত জ্বর এটাও কিন্তু এডিস। তাহলে ম্যালেরিয়া কিন্তু দেখো ভালো করে বোঝো, যেটা হচ্ছে এনকেফালাইটিস এটাও ভাইরাস, যেটা হচ্ছে মশাবাহিত রোগ। কিন্তু তোমার যে ম্যালেরিয়া কিন্তু মশাবাহিত,
কিন্তু এটা কিন্তু ভাইরাস ঘটিত নয়। ম্যালেরিয়া কিন্তু আদ্য প্রাণী ঘটিত রোগ বা প্রোটোজোয়া ঘটিত রোগ। তো এই দুটোর মধ্যে একটু ভুল হয়ে যায়, তো মনে হয় যেন ডেঙ্গু ম্যালেরিয়া সবই ভাইরাস ঘটিত রোগ, বাট ম্যালেরিয়া কিন্তু প্রোটোজোয়া বা আদ্য প্রাণী ঘটিত রোগ, যার বাহক হচ্ছে তোমার কি স্ত্রী অ্যানোফিলিস মশা। কিন্তু এর যে প্রোটোজোয়ার নাম কি, আদ্য প্রাণীর নাম কি, তো সেটা তোমরা কমেন্টে জানাবে যে ম্যালেরিয়া কোন আদ্য প্রাণী ঘটিত রোগ, আদ্য প্রাণীর নামটা কি। চলো পরবর্তী কোশ্চেন, উসমানে সোনকো। তো উসমানে সোনকো একজনের নাম, ইনি কোন দেশের প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হলেন? রিসেন্ট ঘটনা, মরক্কো, তানজানিয়া, ক্যামেরুন নাকি সেনেগাল? তো উসমানে সোনকো তিনি কিন্তু অপশন নাম্বার ডি সেনেগালের প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হলেন। তো হোয়াইট টাইগার বইটির লেখককে? জন বুকানন, মনোহর মালগাঁওকর, অরবিন্দ আদিগা নাকি পার্থ সারথী গুপ্তা? তো রাইট অ্যান্সার অরবিন্দ আদিগা। তার একটি বিখ্যাত বই হচ্ছে দ্য হোয়াইট টাইগার, অরবিন্দ আদিগা। এটা কিন্তু এসএসসি এমটিএসে অনেকবার এসেছিল। আত্মীয় সভা কে প্রতিষ্ঠা করেন? রাজা রামমোহন রায়, ডেভিড হেয়ার, দেবেন্দ্রনাথ ঠাকুর, কেশবচন্দ্র সেন? তো রাইট অ্যান্সার রাজা রামমোহন রায় কিন্তু এই আত্মীয় সভা প্রতিষ্ঠা করেন। এর সাথে ডেভিড হেয়ারের কথা যদি বলি, স্কুল বুক সোসাইটির প্রতিষ্ঠাতাকে ডেভিড হেয়ার। দেবেন্দ্রনাথ ঠাকুর তিনি তত্ত্ববোধিনী সভা হচ্ছে দেবেন্দ্রনাথ ঠাকুর, এবং কেশবচন্দ্র সেন হচ্ছে ভারতীয় ব্রাহ্ম সমাজ। প্রার্থনা সমাজ কি? আত্মারাম পাণ্ডুরাম। তারপরে সত্যশোধক সমাজ জ্যোতিবা ফুলে। এশিয়াটিক সোসাইটি স্যার উইলিয়াম জোন্স। চলো পরবর্তী কোশ্চেন, জয়ন্তী রাগ কোন সময় গাওয়া হয়? এটা একটা রাগ, বিভিন্ন ধরনের রাগ হয় তোমরা জানো, গানের বিভিন্ন সময়, সেই সময় এই সব রাগগুলো গাওয়া হয়। তো সকালে, দুপুরে, বিকালে, রাতে? তো রাইট অ্যান্সার জয়ন্তী রাগ। এসএসসি এমটিএসের কোশ্চেন, তো এমটিএসের কোশ্চেন হচ্ছে জয়ন্তী রাগ রাতে গাওয়া হয়। ভারতের জাতীয় আয়ের হিসাব করে কোন দপ্তর? কেন্দ্রীয় অর্থমন্ত্রক, সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট নাকি যোজনা কমিশন? তো সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন, সিএসও, এটাকে বলা হয় সিএসও। এই সিএসও কিন্তু তোমার ভারতের যে জাতীয় আয় তার হিসাব করে এই সিএসও দপ্তর, যার নাম হচ্ছে সেন্ট্রাল স্ট্যাটিস্টিক্যাল অর্গানাইজেশন। কোন উৎসবের বিশেষ বৈশিষ্ট্য হলো নৌকা প্রতিযোগিতা? ওনাম, পোঙ্গল, নবরাত্রি নাকি করক? তো ওনাম যেটা হচ্ছে কোথায় হয়? কেরালায় ওনাম উৎসব হয়, তো আর তামিলেতে পোঙ্গল হয়। তো এই যে ওনাম উৎসবের যে একটা বিশেষ বৈশিষ্ট্য হলো কি? নৌকা প্রতিযোগিতা। কঙ্গো উপত্যকার অতিশয় খর্বাকৃতি লোকেদের কি বলা হয়? ইয়াকুট, মাসাই, পিগমি নাকি কাজাক? তো রাইট অ্যান্সার কঙ্গো উপত্যকায় যে খর্বাকৃতির লোক তাদেরকে বলা হয় পিগমি। কঙ্গো উপত্যকায় অতিশয় খর্বাকৃতির লোকদের বলা হয় পিগমি। পরবর্তী কোশ্চেন, নিচের কোনটি একটি স্কেলার রাশি? দেখো স্কেলার রাশি, ভেক্টর রাশি নিয়ে এর আগে বহুবার বলেছি, তাই এখানে আর বললাম না। বল, যার মান অভিমুখ 2 আছে। ওজন, এর মান অভিমুখ 2 আছে। কার্য, এর মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। তুমি যে কাজ করেছো এর আবার কি অভিমুখ আছে? তুমি কোন দিকে কাজ করছো, নির্দিষ্ট কোনো দিক আছে? কিন্তু কার্য, তুমি যে কাজ করছো তার একটা মান আছে, তাই অভিমুখ নেই, তাই কার্য হচ্ছে একটা স্কেলার রাশি। বাট বল, ওজন, ত্বরণ এগুলো সবই কিন্তু ভেক্টর রাশি। কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান এবং ম্যানেজিং ডিরেক্টর পদে হিসেবে কাকে নিযুক্ত করা হলো? সন্তোষ কুমার ঝা, রাজেশ আগরওয়াল, রমেশ কুমার সিং নাকি অনিল কুমার মিশ্র? তো রাইট অ্যান্সার অপশন নাম্বার এ সন্তোষ কুমার ঝা, যাকে কোঙ্কণ রেলওয়ে কর্পোরেশন লিমিটেডের নতুন চেয়ারম্যান পদে কিন্তু নিযুক্ত করা হয়েছে সন্তোষ কুমার ঝাকে। ভারতের সংবিধান সংশোধন পদ্ধতিটি যুক্ত হয়, এই যে ভারতীয় সংবিধান সংশোধন হবে, আচ্ছা ভারতীয় সংবিধান সংশোধন কোথা থেকে গৃহীত হয়েছে তোমরা জানো? সাউথ আফ্রিকা বা দক্ষিণ আফ্রিকা। তো এটা গৃহীত হয় কত নং ধারায়? তো 360 তো জরুরি অবস্থা, হ্যাঁ 268 এই মুহূর্তে খেয়াল পড়ছে না, তবে 268 কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো মনে রাখবে ভারতের সংবিধান সংশোধন যে তোমার পদ্ধতিটা, এটা কিন্তু 368 নং ধারায় কিন্তু এটা যুক্ত করা হয়। ওকে, 268 নং ধারাটা তোমরা একটু জানিও তো কমেন্টে। চলো পরবর্তী কোশ্চেন, গ্রিক লেখকদের রচনায় কাকে স্যান্ডোক্রোটস বলা হয়েছে? অশোককে, বিন্দুসার নাকি চন্দ্রগুপ্ত মৌর্য নাকি ধননন্দ? তো রাইট আনসার অপশন নাম্বার সি চন্দ্রগুপ্ত মৌর্যকে গ্রিক লেখকদের যে রচনায় তাকে কিন্তু স্যান্ডোকোটস বলা হয় চন্দ্রগুপ্ত মৌর্যকে। ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত কর্তৃক
কেন্দ্রীয় আইনসভায় যে বোমা নিক্ষেপ করেছিলেন, মানে এই এটা এরকমও দেয় যে কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপকারী যে দুজন ব্যক্তি তারা কারা। তো অপশানে এরম দিয়ে দেয় ভগৎ সিং, বটুকেশ্বর দত্ত, আরও কিছু অপশান দিয়ে দেয়। তো সেই সময়ে ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড, লর্ড রিডিং, লর্ড আরউইন নাকি লর্ড উইলিংডন? তো রাইট অ্যান্সার অপশান নাম্বার সি, অর্থাৎ লর্ড আরউইনের সময় কিন্তু তোমার এই কেন্দ্রীয় আইনসভায় বোমা নিক্ষেপ করে ভগৎ সিং ও বটুকেশ্বর দত্ত। পরবর্তী কোশ্চেন, এদের মধ্যে কোনটি সাধারণত অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা হিসেবে ব্যবহার করা হয়? জাভা, সি প্লাস প্লাস, এটা তো ল্যাঙ্গুয়েজ, সি নাকি পিএইচপি? আচ্ছা, এটা পিএইচপি হবে, অপশান ডি পিএইচপি। তো রাইট অ্যান্সার অপশান নাম্বার এ জাভা। জাভা কিন্তু এটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনের ভাষা। চলো পরবর্তী কোশ্চেন, বলছি ক্যান্সারের জন্য ভারতের প্রথম ঘরোয়া জিন থেরাপি কোথায় চালু হলো? আইআইটি বোম্বে, আইআইটি দিল্লি, আইআইটি বারাণসী, আইআইটি খড়গপুর? এই কোশ্চেনটা কিন্তু এর আগেও আমি আমার মনে হচ্ছে এর আগেও দিয়েছিলাম, তো এটা পারা উচিত তোমরা এর জন্য তোমাদের বলি, আমি কিন্তু সন্তু একাডেমি যে তোমাদের টেলিগ্রাম চ্যানেল, তো সেখানে কিন্তু আমি যে পিডিএফ আগে দিয়ে দিই, সেইখান থেকে তোমরা আগে কোশ্চেন করার চেষ্টা করো, তাহলে তো তবেই তো তোমাদের সাফল্যটা না, তোমরা কতগুলো পারছো না পারছো তোমরা নিজেদের বুঝতে পারবে। তো আইআইটি বোম্বে কিন্তু তোমার এই জিন থেরাপি, প্রথম ঘরোয়া জিন থেরাপি চালু করলো হচ্ছে ক্যান্সারের হিসাবে আইআইটি বোম্বে। নেক্সট পরবর্তী কোশ্চেন, বলছে কোন যন্ত্রের সাহায্যে কোষের তড়িৎচালক বল মাপা হয়? গাইগার মুলার কাউন্টার, ভিস্কোমিটার, পাইরোমিটার, পোটেনশিওমিটার? তো কোষের তড়িৎচালক বল মাপা হয় কিন্তু পোটেনশিওমিটার যন্ত্রের সাহায্যে। ওকে, আর তড়িৎচালক বলের একক কি? সেটা হচ্ছে ভোল্ট। ভোল্ট হচ্ছে বিভব প্রভেদের একক। তড়িৎচালক বলের একক এটাও মনে হয় ভোল্ট হবে, তবু এটা কনফিউশন আছে। তড়িৎচালক বলের একক ভোল্টই হবে, তবুও তোমরা একটু দেখে নিও। আচ্ছা, গাইগার মুলার কাউন্টার এটা কি? তেজস্ক্রিয় বিকিরণ মাপার একক। ওকে, ভিস্কোমিটার কি? সান্দ্রতা মাপার একক। এবং পাইরোমিটার হচ্ছে পাইরোমিটারটা কি? আরে বাবা, উচ্চ উষ্ণতা মাপার একক। ওকে, উচ্চ উষ্ণতা। চলো পরবর্তী কোশ্চেন, বলছে কত খ্রিস্টাব্দে চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল? 1918, 1920, 1922, 1925? তো দেখো 1920-তে তোমাদের প্রথম অসহযোগ আন্দোলন শুরু হয়, গান্ধীজি শুরু করে। কিন্তু এই চৌরি চৌরা ঘটনা, এই ঘটনাটি হওয়ার জন্য যেটা চম্পারণে হয়েছিল, চম্পারণে না, কোথায় যেন, চম্পারণ বলছি কেন, ওটা হচ্ছে উত্তরপ্রদেশের গোরখপুরে, তাই না? গোরখপুরে এই চৌরি চৌরা ঘটনা ঘটে, ফলে 1922 সালে কিন্তু গান্ধীজি কিন্তু এই আন্দোলনকে বন্ধ করে দেন। ক্লিয়ার? তো তার মানে চৌরি চৌরা ঘটনাটি ঘটেছিল কত খ্রিস্টাব্দে? 1922 সালে। এবং অসহযোগ আন্দোলনও অ্যাকচুয়ালি 1920 থেকে 1922 পর্যন্ত কিন্তু এই আন্দোলনটা ঘটে। ওকে, এবং এই ঘটনা ঘটে কত? 1922 সালের 4ই ফেব্রুয়ারি। পরীক্ষা কিন্তু এটাও দিতে পারে, যে এখন কিন্তু ডেটটাও দিতে পারে। তো 4 ফেব্রুয়ারি কিন্তু, আবার পেনটা কি হলো, 4 ফেব্রুয়ারি কিন্তু এই গোরখপুরে এই ঘটনাটা ঘটার ফলে অসহযোগ আন্দোলন বন্ধ করতে বাধ্য হয়। তো যাই হোক, এইখানেই হচ্ছে আমাদের আজকে 40 নম্বর যে সেট, সেটা কমপ্লিট হলো। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমরা লাইক করো এবং বন্ধুদের মধ্যে প্লিজ একটু শেয়ার করে দিও। ওকে, আর এরকম আরও ভিডিও পেতে চাইলে কি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব তোমাকে করতেই হবে। আমরা এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আসবো এবং এই ভিডিওর মাধ্যমে কিন্তু তোমার জিকে ভীষণ ভীষণ স্ট্রং হয়ে যাবে, এইটুকু বিশ্বাস রাখো। আর কেননা এখানে প্রচুর তথ্য দিই আমি, এর সাথে সাথে কোশ্চেন তো 50টাই হয় না, এর সাথেও প্রচুর তথ্য থাকে। তো দেখবে জিকে একসময় তোমাদের কাছে সমস্ত কমপ্লিট হয়ে যাবে। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।